করোনা সংক্রমণে চীনকে ছাড়িয়েছে বাংলাদেশ, আরও ৪৪ মৃত্যু, নতুন রোগে ২,৮৫৬। সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান নেতা মোহাম্মদ নাসিম মারা গেছেন, বনানীতে কাল জানাজা ও দাফন। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জে অভিভাবক হারানোর শোক, ৭ দিনের কর্মসূচি ঘোষণা। করোনা আতঙ্কে উপস্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছে না খাগড়াছড়ির চিকিৎসকেরা, বিপাকে পাহাড়ি জনগোষ্ঠী। ঋণের কিস্তি আদায়ে গ্রাহকদের চাপ দেওয়ার অভিযোগ এনজিওর বিরুদ্ধে, কঠোর ব্যবস্থার আশ্বাস। স্বাগত সমগ্র বাংলাদেশে, শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর। মোট আক্রান্তের সংখ্যায় ভাইরাসের উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। মোট ৮৪,৩৭৯ আক্রান্ত নিয়ে ওয়ার্ল্ডোমিটারে দেশের অবস্থান এখন ১৮তম। একদিনে করোনা শনাক্ত হয়েছে আরও ২,৮৫৬ জনের। আরও ৪৪ জনের মৃত্যুতে দেশে মোট প্রাণহানি ১,১৩৯। নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার জানালো স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে মোট ৫৯টি ল্যাবে ১৬,৬৩৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২,৮৫৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্ত ১৭.১৭%। শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত ৪৪ জনের ৩৩ জন পুরুষ, ১১ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যু ১.৩৪%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ১১ জন। বয়স বিভাজনে ২১ থেকে ৩০ বছর ১ জন, ৩১ থেকে ৪০ ৬ জন, ৪১ থেকে ৫০ ৫ জন, ৫১ থেকে ৬০ ১১ জন, ৬১ থেকে ৭০ ১১ জন, ৭১ থেকে ৮০ ৭ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন। ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহী বিভাগ ৪ জন, সিলেট বিভাগ ২ জন, বরিশাল ৪ জন, রংপুর বিভাগ ১ জন এবং খুলনা বিভাগে ১ জন। স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনার বিস্তার কমানো সম্ভব নয়। শনাক্ত ও মৃতের সংখ্যা কমাতে করোনার ঝুঁকি বৃদ্ধি করে এমন আচরণ থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। স্বাস্থ্যসেবা, আইন শৃঙ্খলা এবং অন্যান্য সেবাদানকারীগণ তাদের সর্বোচ্চ সেবা দিয়ে কাজ করলেও এই সংখ্যা এবং পরিসংখ্যানকে নিম্নমুখী করা যাবে না যদি না আপনারা অর্থাৎ আমরা জনগণ সচেতন না হই। করোনা মোকাবেলায় সচেতন হন, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, বারবার ২০ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধুন, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। এদিকে গত ২৪ ঘন্টায় আরও ৫৭৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ ১৭,৮২৭ জন। সচেতনতা ও যার যার অবস্থান থেকে সুরক্ষিত থাকলে কোভিড মোকাবেলায় সফল হওয়া সম্ভব বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলে গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বর্ষিয়ান এই নেতা আজ বেলা ১১:১০ রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন। তার এক ছেলে তানভীর শাকিল জয় সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ দেশের বিশিষ্ট রাজনীতিকেরা শোক জানিয়েছেন। গেল ১ জুন সকালে মোহাম্মদ নাসিম ভর্তি হন হাসপাতালে। ৫ জুন ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার। ওই দিনই জরুরিভাবে অস্ত্রোপচার করা হয়। এরপর চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরিস্থিতির উন্নতি না হয় তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হলেও শারীরিক অবস্থার কারণে পরে তা সম্ভব হয়নি। শুরুতে তার করোনা শনাক্ত হলেও পরের পরীক্ষায় নেগেটিভ ফল আসে। আগামীকাল সকাল ১০টায় রাজধানীর বনানীতে নাসিমের জানাজা ও দাফন হবে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
এ নিয়ে আরো জানাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের খবরে সারা দেশেই শোকের ছায়া নেমে এসেছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছিলাম যে হাসপাতালের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন এসেছেন, আওয়ামী লীগের নেতারাও এসেছেন। পরবর্তীতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক তিনি নেতাকর্মীদের বলেছেন তারা যেন হাসপাতালে এসে ভিড় না করেন, যার যার অবস্থানের থেকেই নাসিমের জন্য দোয়া করতে বলেছেন। এখন আপনি হাসপাতালের চারপাশের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? আসলে জাহাঙ্গীর কবির নানকের যেই অনুরোধ ছিল সেটির হয়তোবা নেতাকর্মীরা মেনে নিয়েছেন, এবং আমি আসার পর থেকে কিন্তু এখানে সেরকম কোনো ভিড় নেতাকর্মীদের দেখিনি। নাসিমের মতো একজন রাজনীতিবিদ যখন মারা যায় তখন কিন্তু আসলে অনেক রিকোয়েস্ট করার পরেও নেতাদের যে ভিড় সেটি কিন্তু কমানো সম্ভব হতো না যদি না এখন দেশে করোনা মহামারী না চলতো। তো সেটি আমরা এখানে এসে দেখলাম, এবং এর কারণেই কিন্তু অনেকেই কথা বলছিলেন যে তাকে তিনি যেহেতু বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগে তার অনেক বেশি অবদান রয়েছে, সে কারণে তাকে তার যে নির্বাচনী আসন যেখান থেকে তিনি বারবার নির্বাচিত হয়েছেন সেই নির্বাচিত আসনে নিয়ে গিয়ে একটি জানাজার ব্যবস্থা করা যায় কিনা সেটি কিন্তু একটা আলোচনা এসেছিল। কিন্তু এই করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এবং ঝুঁকির কথা বিবেচনা করে কিন্তু সেটি পরবর্তীতে আর নেওয়া হয়নি, এবং শুধুমাত্র কালকেই বনানী কবরস্থানে সেখানে একটি জানাজা হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে। অর্থাৎ এই যে করোনা পরিস্থিতির মধ্যে আমরা দেখেছি যে এরকম বেশ কিছু বড় বড় মানুষ যারা এই বাংলাদেশের জন্য অবদান রেখেছেন বিভিন্ন খাতে, তারা কিন্তু আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। এটি অবশ্যই দুঃখের বিষয়। সেটি যারা হারাচ্ছেন শুধু তারা নয়, পুরো বাংলাদেশ কিন্তু তাদের জন্য শোকে কাতর হয়ে যাচ্ছেন। কিন্তু চেষ্টা করেও চেষ্টা করে কিন্তু তাদের আসলে শেষ পর্যন্ত এসে দেখা বা দাফনে বা করতেও তারা আসলে বাংলাদেশের জন্য দুঃখের বিষয়। যখন এত বড় তখন কিন্তু আসলে যারা নেতাকর্মী এখানে এসেছেন তারা কিন্তু সেরকম ক্ষোভ জানিয়েছেন বা তারা আসলে দুঃখ প্রকাশ করেছেন। এখন এই মহামারীর মধ্যে কিন্তু আসলে তাদের সেভাবে সম্মান জানানো সম্ভব নয় বলে তারা আসলে নিজেদের কাছ থেকে দুঃখ প্রকাশ করেছেন, এবং সবাই যেটি চেয়েছেন যে আসলে এখন দোয়া চাওয়া ছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই, যে কেন যে যে জায়গায় আছেন সেখানে অবস্থান করে তাদের যে আসলে বিদেহী আত্মার মাগফিরাত কামনা সেটি আসলে করে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা সেরকমই দেখছি এখানকার চিত্র, এবং তার মৃত্যুর পর থেকেই পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে শোকের ছায়া নেমে এসেছে, এবং মানুষের মনে তো রয়েছে। আমরা যেহেতু ঘর থেকে বের হতে পারছেন না, যে কারণে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদেরকে তাদের যে প্রিয় নেতা সেই প্রিয় নেতার সম্পর্কে নানা ধরনের দুঃখ প্রকাশ, নানা ধরনের স্মৃতি তিনি যাতে আসলে তার জন্য দোয়া করেন। এবং অন্যান্য রাজনীতিবিদ এখানে এসেছিলেন তারাও কিন্তু সবাই একটি কথাই বলছেন যে যারা যে নিজ নিজ অবস্থান থেকে তার জন্য দোয়া করেন, এবং সবাই যেন তার অবস্থান থেকেই মোহাম্মদ নাসিমের জন্য দোয়া এবং তার মঙ্গল কামনা করেন তার বিদেহী আত্মার। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সাবেক সফল এই মন্ত্রীর মৃত্যু দলের অপূরণীয় ক্ষতি। মোহাম্মদ নাসিমের পরিবারের প্রতি সমবেদনা জানান ওবায়দুল কাদের। মোহাম্মদ নাসিম না ফেরার এরপরে বিরতি চলে গেলেন। আমরা শোকাহত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। তার মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া। বর্ষিয়ান এই রাজনীতিবিদের প্রয়াণে জাতি এক অভিভাবক হারালেন বলে মন্তব্য দলীয় নেতাকর্মীদের। তার মৃত্যুর খবর পেয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভিড় করেন নেতাকর্মীরা। এ সময় এই বর্ণাঢ্য রাজনীতিবিদের জীবন নিয়ে স্মৃতিচারণ করেন তারা। মোহাম্মদ নাসিমের বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে তার গ্রামের বাড়ি এবং নির্বাচনী এলাকার মানুষের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। তারা কিভাবে তাকে স্মরণ করছেন? তিনি কতখানি প্রিয় ছিল তাদের কাছে? আমি আপনাকে জানাতে যে
আজকে সকালেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর সংবাদ কিন্তু সিরাজগঞ্জে পৌঁছার পরেই কিন্তু দলীয় নেতাকর্মীরা, শোকাহত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ছুটে আসে এবং তারা কান্নায় ভেঙে পড়ে। একই অবস্থায় কিন্তু তার নির্বাচনী এলাকা, তার জন্মস্থান কাজীপুরে, যেখান থেকে তিনি 6 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেই কাজীপুরের মানুষ কিন্তু আসলে শোকাবহল। তারা কিন্তু দলীয় কার্যালয়ে ভিড় করেছে এবং পুরো কাজীপুর উপজেলাতেই কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে। এবং একই অবস্থা যদি আমি বলি, সিরাজগঞ্জ সদরেতেও কিন্তু আমরা দেখেছি যে মানুষের মধ্যে, সকল স্তরের মানুষের মধ্যে কিন্তু মোহাম্মদ নাসিমকে হারে একটি শোকাহত হয়ে রয়েছে। কারণ দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই সময় কিন্তু সিরাজগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সর্বস্তরের মানুষ তার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছেন। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল হয়েছে। আজকে সকালে যখন তার এই মৃত্যুর সংবাদ এসেছে, তখন কিন্তু সিরাজগঞ্জের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে দলমত নির্বিশেষে সকলের মধ্যে যে শোকের ছায়া নেমে এসেছে। এবং দলীয় কার্যালয়ে আমরা ইতিমধ্যে দেখেছি যে কোরআন খতম শুরু হয়েছে এবং এখানে তার মৃত্যুতে 7 দিনের কর্মসূচি দিয়েছে, শোক কর্মসূচি দিয়েছে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ থেকে নির্বাচিত হয়ে কয়েকবার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। তখন তিনি সিরাজগঞ্জে, আধুনিক সিরাজগঞ্জে সে উন্নয়ন করেছেন। সিরাজগঞ্জের নদী ভাঙন হাত থেকে রক্ষা, সিরাজগঞ্জের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন সহ বিভিন্ন কর্মকাণ্ড, এবং সর্বশেষ তিনি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সিরাজগঞ্জে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ স্থাপন করেছেন। সিরাজগঞ্জের যে উন্নয়ন, সেই উন্নয়ন এবং সিরাজগঞ্জের রাজনৈতিক যে অভিভাবক ছিলেন তিনি, তাকে হারিয়ে সিরাজগঞ্জের সকল মানুষ বলছে যে আসলে সিরাজগঞ্জ একটা রাজনৈতিক অভিভাবক হারালেন। পিতা ক্যাপ্টেন শহীদ মনসুর আলীর হাত ধরে তিনি রাজনীতি অঙ্গনে প্রবেশ করেছিলেন এবং তিনি কিন্তু তার যে পিতার উত্তরসূরি হিসেবে কাজীপুর এবং সিরাজগঞ্জের মানুষ শত উত্তর জনপদে মানুষের উন্নয়নে কাজ করেছিলেন। তার এই মৃত্যুতে সিরাজগঞ্জের মানুষ শোকাহত এবং 7 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এলাকায় রাজনৈতিক নেতারা কি বলছেন? মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এলাকার রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়েছে? আচ্ছা, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসলে সিরাজগঞ্জের রাজনীতি অঙ্গনে কিন্তু একটা ব্যাপক ক্ষতি হয়েছে বলে তার যে সাথে যারা রাজনীতি করেছেন সিরাজগঞ্জের যারা, তারা বলছেন যে মোহাম্মদ নাসিম 1970 সালে পাবনাতে ছিলেন। তখন তিনি যে 70 সালে স্বাধীনতা সংগ্রামে যে সকল ছাত্র নেতারা ধরা পড়েছে তাদের খোঁজ খবর রেখেছেন। 70 নির্বাচনের পরে থেকে কিন্তু তিনি সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তিনি অবদান রয়েছেন। এবং আপনারা জানেন যে রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে যে বিরোধ বা সংকট সৃষ্টি হয়, সেই সংকটকালের মুহূর্তে তিনি সকল রাজনৈতিক দলের অভিভাবক হিসেবে সিরাজগঞ্জকে রাজনৈতিক স্থিতিশীল রাখার জন্য দায়িত্ব পালন করেছেন। এখানে দলমত নির্বিশেষে তার আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মী পাশাপাশি কিন্তু বিএনপি, অন্যান্য যারা নেতাকর্মী আছে তারাও কিন্তু শোক প্রকাশ করেছে এবং তারা সবাই একই কথা বলছে যে রাজনৈতিক অঙ্গনে শুধু আওয়ামী লীগের না, সিরাজগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটের একটি অভাব একজন অভিভাবক হারালেন বলে মনে করছে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ। দিলীপ, আপনাকে অনেক ধন্যবাদ। ভোটে হার না মানা বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম অবশেষে হেরে গেলেন মৃত্যুর কাছে। 72 বছর বয়সের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে 6 বার সংসদ নির্বাচনে অংশ নিয়ে 6 বারই জয়ী হয়েছেন। 3 দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন 4টি মন্ত্রণালয়ের। বংশ পরম্পরায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন জাতীয় 4 নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলী। তারই বড় সন্তান মোহাম্মদ নাসিম 1948 সালের 2 এপ্রিল সিরাজগঞ্জের কাজীপুরে জন্মগ্রহণ করেন। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন মোহাম্মদ নাসিম। রাজনৈতিক পরিবারে বড় হওয়া মোহাম্মদ নাসিম 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 1/11 তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংসদ নির্বাচন করতে পারেননি মোহাম্মদ নাসিম। পরে সেই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন তার ছেলে তানভীর শাকিল জয়। 1996 সালের সরকারে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 2014 সালের নির্বাচনের পর মোহাম্মদ নাসিম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের মুখপাত্র ছিলেন মোহাম্মদ নাসিম। ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যও। স্বৈরাচার বিরোধী আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন সহ দেশের প্রয়োজনে সবসময় রাজপথে সক্রিয় ছিলেন এই রাজনীতিক। নির্যাতনের পাশাপাশি কারাবরণও করতে হয়েছে মোহাম্মদ নাসিমকে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার 3টি ওয়ার্ডে আজ থেকে চলছে লকডাউন। এসব এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। করোনা ভাইরাস সংক্রমণের হার বিবেচনায় কালীগঞ্জ পৌরসভার 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়। এসব এলাকায় গত মধ্যরাত থেকে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকেই মাঠে তৎপর স্থানীয় প্রশাসন। ফলে
সকাল থেকে সব ওয়ার্ডে ওষুধের দোকান ছাড়া অন্য সব ধরনের দোকানপাট ও বিপণী বিতান বন্ধ রয়েছে। বিধিনিষেধ আরোপ করা হয়েছে গণপরিবহন চলাচলের ক্ষেত্রেও। রেড জোন থেকে মানুষ যাতে বাইরে যেতে না পারে সেজন্য 4টি চেকপোস্ট বসানো সহ মহল্লা ভিত্তিক নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের 2টি দল অভিযান পরিচালনা করছে। এ পর্যন্ত গাজীপুরে করোনায় মৃত্যু হয়েছে 22 জনের আর মোট আক্রান্ত 2143 জন। গাজীপুরের বিষয়ে আরো জানাতে এখন যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল, গাজীপুরে করোনা পরিস্থিতির এত খারাপ অবস্থার দিকে কেন যাচ্ছে এবং সংক্রমণ রোধে প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে? আপনি জানেন যে গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা। এখানে হাজার হাজার শ্রমিক বিভিন্ন পোশাক কারখানায় কাজ করে। এছাড়া ভাসমান কিছু জনগোষ্ঠী রয়েছে যারা আসলে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে অতটা সচেতন না, এবং যে পোশাক শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু যে কাজের পরিবেশ, তাদের যে পরিবহন ব্যবস্থা, এগুলোতে কিন্তু যে স্বাস্থ্য সুরক্ষা বা সামাজিক দূরত্ব সেইটি শতভাগ মানা সম্ভব হয়নি। যার কারণে কিন্তু প্রতিদিনই গাজীপুরে করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটি বেড়েই যাচ্ছে। আপনাকে যদি গতকালের যে সিভিল সার্জন তথ্য বলি, সেখানে কিন্তু এই পর্যন্ত গাজীপুরে 2143 জন করোনা রোগী আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 22 জন, যেটি সিভিল সার্জনের অফিসের সূত্র থেকে আমরা জানতে পেরেছি। আর 3 শতাধিকের মধ্যে সুস্থ হয়েছেন। তবে আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলে যেটি জেনেছি যে গতকালও কালীগঞ্জ উপজেলায় 2 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, এবং এই করোনা উপসর্গ নিয়ে ইতিমধ্যে কিন্তু আরো অনেক লোক মারা গেছেন এই জেলাতে। তবে আমি জেলা প্রশাসন এবং সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার সাথে এবং পুলিশের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখানে লকডাউন ঘোষণার পর যে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা ছিল এখন অনেকটাই সেইখান থেকে সরে আসার কারণে মানুষের মধ্যে যে সচেতনতা বা ঘরে থাকার যে প্রবণতাটা ছিল সেটি এখন নেই। যার কারণে মানুষ যাচ্ছেতাই ভাবে চলাফেরা করছে, অনেকে মাস্ক ব্যবহার করছেন না। সামাজিক দূরত্ব, কালীগঞ্জের যেই 3টি ওয়ার্ডে লকডাউন করা হয়েছে সেই 3টি ওয়ার্ডে কি শ্রমিকরাই বেশি বাস করতেন নাকি অন্য পেশাজীবীরা বেশি ছিলেন, এবং সেখানে সংক্রমণ এত বাড়ার পেছনে কোনো কারণ আছে কিনা? কালীগঞ্জ উপজেলা নরসিংদীর সীমান্তবর্তী একটি উপজেলা, এবং এই পৌরসভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করেন এবং সেখানে কিন্তু শিল্প কারখানা রয়েছে। এবং এখানে 3টি জোন, 4, 5, 6টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করছে প্রশাসন। এবং প্রশাসন যেটি বলছে যে প্রাথমিকভাবে তারা সেটি রেড জোন হিসেবে ঘোষণা করছে, এবং অন্যান্য যে উপজেলা বা অন্য সিটি এরিয়া আছে সেগুলোতে তারা এই বিষয়টি আরো পরীক্ষামূলকভাবে করা যায় কিনা সেটি চিন্তা ভাবনা করছে। এবং এই 3টি যে ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু দিনভর প্রশাসনের নানামুখী তৎপরতা ছিল, বিশেষ করে সামাজিক দূরত্ব, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য এখানে 2টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে এবং 4টি চেকপোস্ট এখানে পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে। এবং তারা রেড জোনের যারা বসবাস করছেন তারা যেন বের হতে না পারেন এবং বাইরের লোক যেন ভিতরে না যেতে পারেন সেই বিষয়টা নিশ্চিত করার জন্য তারা দিনভর কাজ করছেন। এবং আজকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এখানে, এবং যার কারণে মানুষের যে বাইরে যাওয়ার যে প্রবণতা সেটি কিন্তু আজকে দেখিনি, এবং মানুষ কিন্তু অনেকটাই তারা এই সতর্কতা যেন মেনে চলেন। আবুল, আপনিও সাবধানে থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। করোনা আতঙ্কে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্বাস্থ্য কেন্দ্রে না যাওয়ায় ব্যাহত হচ্ছে খাগড়াছড়ির তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা। চিকিৎসা সেবা না পেয়ে বিপাকে পাহাড়ি জনপদের বাসিন্দারা। অবশ্য জেলার সিভিল সার্জন জানিয়েছেন করোনা পরিস্থিতিতে প্রতিদিন অন্তত 4 ঘন্টা উপস্বাস্থ্য কেন্দ্রগুলো চালু রাখার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পাওয়ার একমাত্র ভরসাস্থল সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রগুলো। কিন্তু করোনা আতঙ্কে চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যকেন্দ্রে না গিয়ে দায়িত্ব পালন করছেন উপজেলা সদর হাসপাতালেই। এতে করে চিকিৎসা সেবা না পেয়ে ভোগান্তিতে পাহাড়ের বাসিন্দারা। সুবিধা মতন ডাক্তার যদি ঠিক মতন না থাকে আমরা ওষুধ কই পাবো? করোনা ভাইরাসের কারণে আমরা ওষুধও নিতে পারি না, ঘুরে যেতে হয়। এদিকে অনেক উপস্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব ভবন না থাকায় তাদের কার্যক্রম চলে পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনে।
স্বাস্থ্য সহকারী অনুপস্থিত থাকলে পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরাই দিচ্ছেন চিকিৎসা। স্বাস্থ্যসেবা ওনারা এই কারণে না আসাতে আমাদের একটু সমস্যা হচ্ছে, এলাকারও সমস্যা হচ্ছে। তো ওদের লোকবলগুলো এই করোনার পর থেকেই এখনো আসে নাই আর কি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংকটে বন্ধ আছে বেশ কিছু উপস্বাস্থ্য কেন্দ্র, আর কয়েকটি কেন্দ্র চলছে মাত্র একজন স্বাস্থ্য সহকারী দিয়ে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, কর্মস্থলে তাদের জন্য নেই পিপিই ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থা। কোনো পিপিই হতে পারে না, কোনো যতটুকু আমাদের সম্ভব যা আছে আমাদের নিজের দায়িত্ববোধ থেকে আমরা ততটুকু হ্যান্ড স্যানিটাইজার বলেন সবকিছু প্রত্যেকদিন স্প্রে করে করতেছি। জেলা সিভিল সার্জন জানান, করোনা পরিস্থিতিতে প্রতিদিন অন্তত 4 ঘন্টা স্বাস্থ্য উপকেন্দ্রগুলো চালু রাখার কঠোর নির্দেশনা রয়েছে। বাতিল করা হয়েছে জেলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি। আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানকে বলে দিয়েছি তারা যেন সঠিক সময়ে আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলো খুলে এবং সেবা দেয়। যেহেতু উপস্বাস্থ্যকেন্দ্র এবং আমাদের কমিউনিটি পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো 8টা থেকে 12টা পর্যন্ত রোগীদেরকে সেবা দেবে। খাগড়াছড়ির মোট 11টি উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য একজনও নিয়োগপ্রাপ্ত চিকিৎসক নেই। প্রতিটি কেন্দ্রে একজন মাত্র স্বাস্থ্য সহকারী দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকারি নির্দেশ উপেক্ষা করে গ্রাহকদের ঋণের কিস্তির জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে পাবনার বিভিন্ন এনজিওর বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এনজিওর কর্মকর্তারা, তবে জেলা প্রশাসক বলছেন অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। এনজিও থেকে ঋণ নিয়ে ছেলেকে অটোরিকশা কিনে দিয়েছেন পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দা মলিনা বেগম। অটোরিকশার আয়ে চলে তাদের পরিবার, তবে করোনার কারণে কমে গেছে আয়। এ পরিস্থিতিতে ঋণের কিস্তি আদায় শিথিল করতে সরকারের নির্দেশ কিছুটা স্বস্তি তৈরি করে তাদের মধ্যে। তবে 30 জুন পর্যন্ত কিস্তি আদায় শিথিল রাখার নির্দেশনা থাকলেও তা মানছে না অনেক এনজিও। 1 জুন থেকে আবারও কিস্তি তোলার তোড়জোড় শুরু করেছে অনেক প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে গ্রাহকদের ওপর চাপ তৈরির। শনিবার থেকে কিস্তি দেওয়া লাগবে, না দিলে গাড়ি ঠেকা দেব, দিয়ে কিস্তি তুলে নেব, এতে এভাবে চাপ দিয়ে যাচ্ছে। আমার এখন খাওয়াই চলে না, তাহলে কিস্তি দেব কি করে? করোনার দুর্দিনে ঋণের কিস্তি আদায়ের চাপ প্রয়োগের অভিযোগ আসছে পাবনার 9 উপজেলা থেকেই। যেখানে খেয়ে পরে বেঁচে থাকতেই হিমশিম খেতে হচ্ছে, সেখানে কিস্তির চাপ আরও বিপাকে ফেলেছে নিম্ন আয়ের মানুষকে। কিস্তি যদি না দেওয়া হয় তাহলে জোর করে কিস্তি নেবে, এখানে ওখানে আটকায় দেয়, কিস্তি নিকে সদস্যদের হুমকি ধুমকি দিচ্ছে। যতই খারাপ করেন, আমার টাকা না থাকলে কি আমি চুরি করবো নাকি? হলে গান কুড়ি কুড়ি সবাই ভাত দিয়ে হয় না, আপনি কিস্তি কিভাবে দেবো? সরকার যেন এই সকল এনজিওর সঙ্গে কথা বলে তা এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। তবে চাপ দিয়ে কিস্তি আদায়ের বিষয়টি অস্বীকার করছেন এনজিও কর্মকর্তারা। মোবাইলে যোগাযোগ করছি গ্রাহকের সাথে, যারা বিশেষ করে বিত্তবান চাকরিজীবী, তাদের সাথে যোগাযোগ করে তারা যদি স্বেচ্ছায় দিতে চায় তাদের কিস্তিগুলো আমরা আনছি। যারা দিতে পারছে উইলিংভাবে তাদের থেকে আমরা টাকাটা নিচ্ছি, কাউকে আমরা জোর করছি না যে আপনাকে এই মুহূর্তে টাকা দিতেই হবে। কোনো এনজিও চাপ দিয়ে ঋণের কিস্তি আদায় করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। তাদের প্রত্যেককে আমরা পার্সোনালি মেসেজ দিয়েছি যে আপনি কোনো রকমভাবে জোরপূর্বক কিস্তি আদায় করতে পারবেন না। যদি কোনো এনজিও এরকম কাজ করে থাকে এবং সেটি আমাদের নজরে আসলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতিতে 30 জুন পর্যন্ত জোর করে ঋণের কিস্তি আদায় করা যাবে না। কেউ স্বেচ্ছায় দিতে চাইলেই কেবল সেই কিস্তি নিতে পারবে ঋণদাতা প্রতিষ্ঠান। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এসএসসি পরীক্ষার ফল পরিবর্তনের নামে প্রতারণায় নেমেছে বেশ কয়েকটি চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে এই প্রতারণা করা হচ্ছে। সেই সাথে এসএসসি পরীক্ষার ভুয়া রুটিন বানিয়ে ছড়াচ্ছে এসব চক্র। শিক্ষা বোর্ড বলছে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত 31 মে প্রকাশ হয় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এতে পাশ করেছে 16,90,523 জন। জিপিএ 5 পেয়েছে 1,35,878 শিক্ষার্থী। এরপর বোর্ড থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য 1 জুন থেকে 1 সপ্তাহ সময় দেয়া হয়। এতে 4 লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেন, যার ফলাফল দেয়া হবে 31 জুনের মধ্যে। এই ফল পুনঃনিরীক্ষণকে কেন্দ্র করে প্রতারণায় নেমেছে বেশ কয়েকটি চক্র। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে ফল পরিবর্তনের কথা বলে প্রচারণা চালাচ্ছে। বোর্ড বলছে এরকম ভাবে ফল পরিবর্তনের কোনো সুযোগ নেই। শিক্ষার ক্ষেত্রে
অনেক ধরনের প্রতারক চক্র বিভিন্ন সময়ে প্রতারণার বিভিন্ন ফাঁদ তৈরি করে। আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষা করছেন তাদের কাছে আমাদের এই বিষয়টি জানানো আছেন, ওনারাই ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছেন এবং করে থাকেন। 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত রয়েছে। এই সুযোগে পরীক্ষার ভুয়া রুটিনও ছড়াচ্ছে প্রতারক চক্র। বোর্ড বলছে এরকম কোনো রুটিন করা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আমরা 15 দিন পরে এইচএসসি পরীক্ষাটি গ্রহণ করব। মূলত শিক্ষা প্রতিষ্ঠান তার কার্যক্রম শুরু না করা পর্যন্ত এই পরীক্ষাগুলি নেওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। বোর্ড কর্তৃপক্ষ বলছে এরকম অনেক পেজ এর আগেও বন্ধ করে দেয়া হয়েছে। এরপরও গুজব ছড়ানোর জন্য প্রতিনিয়ত খোলা হচ্ছে এসব পেজ। সংশ্লিষ্টরা বলছেন একদিকে যেমন এদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে, সেই সাথে সকলের সচেতনতাও জরুরি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের প্রতারণা ঠেকাতে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমি মনে করি তার থেকে বেশি দায়িত্ব হচ্ছে যে যারা ব্যবহার করে ওখানে বিশ্বাস করছে। আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন কোন জিনিসটা ফেক, কোন জিনিসটা বিশ্বাস করা উচিত, তাহলে কিছুটা রেসপন্সিবিলিটি আপনার উপরও যায়, শিক্ষার্থী বা তাদের গার্ডিয়ানের উপরে যায়। সেই সাথে এসব প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিজিবি 53 ব্যাটালিয়নের 2 ল্যান্স নায়েক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। সকালে গোদাগাড়ী সরকারি ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ল্যান্স নায়েক জোবায়ের ও ল্যান্স নায়েক আবু সাইদ। পুলিশ জানায় গাড়িটি সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিজিবির 22 জন শিক্ষার্থী নিয়ে দিনাজপুর যাচ্ছিল। গোদাগাড়ী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন শাহিনপুকুর ব্রিজের সামনে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। এতে বিজিবির গাড়ি উল্টে ঘটনাস্থলে মারা যান ল্যান্স নায়েক জোবায়ের হোসেন। আর আহত 5 জনকে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে সেখানে মারা যান ল্যান্স নায়েক আবু সাইদ। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পূর্ব টিকরা গ্রামে নিজ ঘরে কুপিয়ে হত্যা করা হয়েছে বিধবা নারীকে। শুক্রবার রাতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায় নিহত রোকেয়া বেগমের ঘরের দরজা খোলা দেখে প্রতিবেশীরা ঘরে ঢোকে। সময় মেঝেতে মরদেহ দেখে পুলিশকে খবর দেয় তারা। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং আলামত সংগ্রহ করেছে পুলিশ। তবে রোকেয়া বেগমকে কী কারণে কে বা কারা হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। লক্ষ্মীপুরে শুক্রবার স্কুল ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ সকালে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা করেন নিহতের মা। শুক্রবার রাতে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে হত্যাকারীদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। স্যার শুনেন। বখাটেদের হাতে এবার প্রাণ গেল লক্ষ্মীপুর সদর উপজেলার গোবিনাথপুরের 9ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর। ঢাকার একটি হাসপাতালে ক্যান্সার চিকিৎসাধীন ছাত্রীর বাবা। তাকে দেখতে ঢাকায় যান মা। আর বাড়ি খালি পেয়ে শুক্রবার দুপুরে ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। বিকেলে প্রতিবেশীরা কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে গিয়ে মেয়েটির মরদেহ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় জড়িত সন্দেহে আরিফ ও সুমন নামে 2 জনকে আটক করে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, স্কুলে যাওয়া আসার পথে ওই ছাত্রীকে স্থানীয় কয়েক বখাটে প্রায়ই উত্ত্যক্ত করত। মোবাইলে ফোন করে প্রেমের প্রস্তাবও দিত। আমার নাতিনটা যেভাবে মারছে, আমরা গিয়ে নাতিনটা ফোন করছি, আমরা এইভাবে মৃত্যুতে চাই। ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাস্তায় বিক্ষোভ করেছে স্থানীয়রা। একটা নারী মেয়েরে এভাবে রেখে গেলে যে এভাবে অত্যাচার করে মারতে হয়, এটা যেন কখনো না হয়। এলাকার পক্ষ থেকে আমরা সুষ্ঠু এবং ন্যায্য বিচার চাই। পাশাপাশি এমন শাস্তি দিতে হবে যাতে করে কেউ কোনোদিন এই ধরনের কাজ করার জন্য উৎসাহিত বোধ না করে। এ ঘটনায় আজ সকালে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা করেন নিহতের মা। জেলা পুলিশ সুপার জানান, সুরতহাল রিপোর্ট অনুযায়ী মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের সন্ধানে পুলিশের অভিযান চলছে। তাদের আত্মীয় স্বজন বা আরো তাদের
নিকটজন দ্বারা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি। এটা হয়তো আমরা যদি জানতে পারি যে কোনো কারোর সাথে রিলেশন থেকে থাকে, সেই দিকটাও আমাদের মাথায় থাকবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি লক্ষ্মীপুরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ৭৯ দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে শনিবার চালু হলো পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। ১৩ দফা শর্ত মেনে সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু। এর আগে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের আমদানি রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান প্রদানের পর সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে 4 দেশের মধ্যে এই বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। তবে পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ থাকবে। ১৩ দফা শর্তের উল্লেখযোগ্য অংশ হল বিদেশি চালকরা বিশেষ প্রয়োজন ছাড়া কোনো অবস্থাতেই গাড়ি থেকে নামতে পারবেন না। প্রয়োজনে পানি ও শুকনো খাবার সঙ্গে বহন করবেন। বন্দর কর্তৃপক্ষ তাদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা করবে এবং চলাফেরা কোনো অবস্থাতেই বাংলাদেশে অবস্থান করতে পারবে না এবং চালকরা কোনো অবস্থাতেই বাংলাদেশে অবস্থান করতে পারবে না। এসব বিষয় তদারকির জন্য কমিটি করে সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। এই ছিল সমগ্র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।